আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো তোমাদের সাথে কথা ছিল, আজ বিকাল 5 ঘটিকায় তোমাদের সাথে একটা স্পেশাল ক্লাস হবে। তো সেই পূর্ব ঘোষণা অনুযায়ী আমি ক্লাসে চলে এসেছি। তোমরা একটু দ্রুত সকলে ক্লাসে চলে আসো। আর ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আমাকে একটু জানিয়ে দিবা, সেটা হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু জানিয়ে দিবা। হ্যাঁ, অনুরোধ করব, তোমরা আমাকে একটু জানিয়ে দিবা, সেটা হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। সবকিছু ওকে আছে কিনা একটু। আমি একটু ক্যাপশনটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আজকে আমাদের 9ম নাম্বার ক্লাস। সিরিয়ালে আমাদের রয়েছে দ্য লিজেন্ড অফ গাজী। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জানতে চেয়েছো স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি এবং বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই তোমরাও অনেক অনেক ভালো আছো। সো চলো আমরা শুরু করছি আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি। আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমাদের 10 নম্বর প্যাসেজটি আমরা পড়ব। ওকে, ঠিক আছে, চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য লিজেন্ড অফ গাজী, এটা হচ্ছে তোমার কত নাম্বার লেসন? ইউনিট 3, লেসন 3। এটা হচ্ছে তোমাদের ইউনিট 3, লেসন 3। আর পেজ নং হচ্ছে তোমার 60 নম্বর পেজ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। স্যার, একটা ঝিরঝির সাউন্ড হচ্ছে বলছো, কই রে? এটা হচ্ছে তোমাদের এই কোন সাউন্ড হচ্ছে? আমি কিন্তু এখানে আমার কোনো সাউন্ড পাচ্ছি না। আমি এখানে কিন্তু কোনো ধরনের কোনো শব্দ বা ইয়াটা পাচ্ছি না। দেখতাম রিফাত জামান, রিফাত জামান লিখেছো স্যার একটা ঝিরঝির সাউন্ড হচ্ছে। মেহেদি হাসান স্যার সাউন্ড আসছে। দেখো, আমাকে একটু সকলেই জানাও, তোমরা সকলেই আমাকে একটু জানাও যে আসলে কি সাউন্ড হচ্ছে। আচ্ছা, জি স্যার, হচ্ছে সাউন্ড ঝিরঝির।
ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এখানে তো হচ্ছে না রে। মিলি লিখছে, জি না স্যার, সব ঠিক আছে। একটু তোমরা যতজন শিক্ষার্থী আছো আমাকে সকলেই একটু জানাও তো। আহ, আচ্ছা, ওই যে অনেকে লিখছে না হচ্ছে না, জি স্যার হচ্ছে, তাহলে আমি আসলে কোন দিকে যাব এক্স্যাক্টলি? তাহলে তো বিপদেই পড়ে গেলাম, কেউ বলছো হচ্ছে, কেউ বলছো হচ্ছে না। একটু একটু না। আচ্ছা ওকে, ঠিক আছে, মানে এইটুকুতে আহামরি ওরকম কোনো প্রবলেম আমাদের হবে না। চলো। আচ্ছা, চলো চলো আমরা শুরু করি, এটা নিয়ে আমাদের আহামরি তেমন কোনো প্রবলেম হবে না মনে হচ্ছে। ঠিক আছে, হুম 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 হুম। আসো, শুরু করি, আর আর দরকার নেই, ঠিক আছে। এখন যদি ওকে, আসো। দেখো, অ্যাকর্ডিং টু, আমরা জানি অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হচ্ছে তোমার অনুসারে, হ্যাঁ। অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হচ্ছে অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু তথা অনুসারে, অনুসারে সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, এই দেখো মিথস আর হচ্ছে লিজেন্ডস। মিথস, মিথ শব্দের অর্থ হচ্ছে লোককাহিনী, লোকে মুখে কিছু কথা আমরা যেটা শুনতে পাই। যেমন দেখবা ইতিহাসে অনেক বিষয় এরকমটা দেখবা, তুমি তোমার দাদির কাছ থেকে শুনেছো, বা তুমি তোমার নানুর কাছ থেকে শুনেছো, তুমি তোমার দাদার কাছ থেকে অনেক গল্প, অনেক কিচ্ছা কাহিনী আমরা শুনে থাকি, তো এটাকে বলা হয় মিথস, হ্যাঁ। এটাকে কি বলা হয়? মিথস, বা যাকে আমরা হচ্ছে বাংলায় বলতে পারি হচ্ছে লোক কাহিনী, হ্যাঁ। লোক মুখে যে কাহিনীগুলি আমরা কম বেশি শুনে থাকি তাকে বলা হয় মিথস। আচ্ছা, এরপর দেখো লিজেন্ড। দেখো, লিজেন্ডের দুই রকমের অর্থ, একটা হচ্ছে লিজেন্ড মানে আমরা বুঝি ব্রিলিয়ান্ট বা হিরো, হ্যাঁ। ইউ আর দ্য লিজেন্ড অফ দিস ভিলেজ, যে তুমি এই গ্রামের একজন, একটা লিজেন্ড, একটা কিংবদন্তি, এরকমটা আমরা বুঝি। আবার লিজেন্ড শব্দের অর্থ হচ্ছে উপকথা বা পৌরাণিক কিছু কথা, মানে ধর্মীয় গ্রন্থে বিভিন্ন ইতিহাসের ধর্মীয় যে গ্রন্থগুলি আছে, এই গ্রন্থগুলিতে আমরা শুনতে পাই, এগুলিকেও লিজেন্ড বলা হয় আর কি। এই এই গল্পে এই লিজেন্ড দ্বারা মূলত এই উপকথা বা পৌরাণিক এই বিষয়গুলিকেই মূলত মূলত বোঝানো হচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমরা লিজেন্ড মানে কি লিখতে পারি, তোমরা লেখো হচ্ছে পৌরাণিক লেখো। আমি দেখো তোমাকে হচ্ছে ইয়াটা বুঝাই দিলাম, আবার একটা ব্যাখ্যাও করে দিলাম আর কি, যে অল ওভার কি হয় আর কি, হ্যাঁ। এমএসটি হাফসা খাতুন স্যার, ক্লাসের সময় কি পরিবর্তন করা হয়েছে? আরে বেটা, আমি না গতকালকে শুধু বললাম, হুম হুম হুম, গতকালকে শুধু বললাম যে আজকের ক্লাসটা আমি হচ্ছে বিকাল 5টায় নিব, তো এটা ক্লাস কি করো নাই? তাহলে এখন দেখ, তাহলে আমরা একত্রে একসাথে যদি বলি, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, তথা কিছু লোককাহিনী এবং হচ্ছে আমরা উপকথার মাধ্যমে বা পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা জানি, আমরা জানতে পাই, আমরা শুনি এরকমটা কথা। কি শুনি আমরা? এই যে গাজী পীর, একজন পীর ছিলেন উনি, হ্যাঁ। আচ্ছা, ওয়াজ, ওয়াজ উনি ছিলেন, কি ছিলেন? মুসলিম সেন্ট, এই দেখো মুসলিম সেন্ট, সেন্ট মানে হচ্ছে দরবেশ, বুঝছো? সেন্ট শব্দের অর্থ কি বলতো? সেন্ট শব্দের অর্থ হচ্ছে দরবেশ। তাহলে মুসলিম সেন্ট, হ্যাঁ, মুসলিম সেন্ট অর্থাৎ কি মুসলিম দরবেশ। তাহলে একটু এখান থেকে আমাকে একটু বলো তো ভাইয়া, যেখানে মুসলিম শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ আর সেন্ট শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ। আমি আশা রাখি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু তোমরা তোমরা বলতে পারবা এখন এখন। হ্যাঁ, আচ্ছা, বলো তো একটু কি হবে? মাশাআল্লাহ, এই তো এখন এখন সবাই পারবে, তাই না? গুড গুড গুড, এই তো ঠিক আছে ঠিক আছে। তাইলে মুসলিম শব্দটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর সেইনটা হবে নাউন, তাই না? যে মুসলিম দরবেশ, আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড, এই একটা এই একটা, তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন, ওকে।
আচ্ছা, এরপর আসো হু ইজ সেইড। এই দেখো, হু ইজ সেইড টু একত্রে একসাথে নিতে পারো। হু ইজ সেইড টু মানে কি, যে বলে, হ্যাঁ, যার ব্যাপারে বলা হয়। দেখছো, এই দেখো ইজ সেইড, ভাইয়া খেয়াল করো, এই দেখো ইজ সেইড এই অংশটুকু তোমরা যারা আমার টেন্সের ক্লাস করেছো, আমি আশা রাখি সবাই করেছো, হ্যাঁ, তাহলে ইজ সেইড বলতে এইটুকু কি অ্যাক্টিভ না প্যাসিভ? ইজ সেইড অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে ভি থ্রি, ভার্বের ভি থ্রি ফর্মটা যদি আসে সেটা কি আর অ্যাক্টিভে থাকে, কি কিসে হয়ে যায়, প্যাসিভে হয়ে যায়। তার মানে এই অংশটুকু হচ্ছে তোমার কি প্যাসিভ, তাই না ভাইয়া? এই দেখো প্যাসিভ। তাহলে হু ইজ সেইড টু মানে কি, তার মানে যে বলে নাকি যার ব্যাপারে বলা হয়, তাই না? আমরা জানি প্যাসিভ মানে কি, বলা হয়, করা হয়, খাওয়া হয়, আসা হয়, যাওয়া হয়। তার মানে হু ইজ সেইড টু এইটুকুর অর্থ আমরা কি নিব, যার ব্যাপারে বলা হয়, তাই না? ওকে, এই দেখো যার ব্যাপারে বলা হয়, ঠিক আছে? এই দেখো এইভাবে করি, এভাবে তোমরা যখন তোমরা আসলে এই যে অনেক শিক্ষার্থী তোমরা বলো স্যার আমি তো বাক্যের অর্থটা উঠাতে পারি না। আসলে অর্থটা না উঠানোর পিছনে অন্যতম কারণ হচ্ছে মানে কোন জায়গাটাতে একটু ছাড়তে হয়, কোন জায়গাটাতে একটু ধরতে হয়, বা কোন স্ট্রাকচার অনুযায়ী কখনো পিছন থেকে আমরা উঠাবো, কখনো অ্যাক্টিভের স্টাইলে অর্থ হবে, কখনো প্যাসিভের স্টাইলে অর্থ হবে। এই যে টুকিটাকে হালকা পাতলা কিছু কথা, এইটা আমরা না জানার কারণে, না বোঝার কারণে আমরা অর্থগুলি উঠাতে পারি না। শুধুমাত্র বাংলা অর্থ জানলেই অর্থ উঠানো যায় না, কিছু গ্রামাটিক্যাল এই প্যাচগুলি তোমাকে বুঝতে হবে। যেমন ধরো এই যে মুসলিম সেন্ট, একটা অ্যাডজেক্টিভ হয়েছে, একটা নাউন হয়েছে, মানে একই শব্দ কোথাও অ্যাডজেক্টিভ হচ্ছে, কোথাও নাউন হচ্ছে, হ্যাঁ। তো এই যে অ্যাডজেক্টিভ হলে তো এক রকমের অর্থ, নাউন হইলে আরেক রকমের অর্থ, এখন তোমাকে তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এটা বুঝলে অর্থ উঠানোটা তোমার কাছে সহজ হয়ে যাবে। দেখো গাজীবীর ওয়াজ আ মুসলিম সেন্ট হু ইজ সেড টু, গাজীবীর ছিলেন একজন মুসলিম দরবেশ যার ব্যাপারে বলা হয় যে হ্যাভ স্প্রিড। এই দেখো আমরা জানি স্প্রিড মানে কি, প্রচার করা, তাই না? এই যে স্প্রিড, স্প্রিড মানে হচ্ছে তোমার কি প্রচার, স্প্রিড 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 তিনটা ফর্ম একই আর কি, এখানে ভি থ্রি যেটা হ্যাভ আসছে। ইসলাম, যিনি ইসলাম প্রচার করেছিলেন, কোথায়, এই দেখো ইন, দেখো দা পার্টস অফ বেঙ্গল। দেখছো ভাইয়া, এই যে তোমাদের শিখিয়েছিলাম দা প্লাস অফ প্লাস নাউন, তাই না? তাহলে এটা কি হবে, বেঙ্গলটা এটা কি হবে, নাউন হবে। তাহলে পার্টস এটাও কি হবে, নাউন হবে। এই দেখো বাংলার অংশে, এই যে ইন আবার আসছে, দেখছো? তাহলে অর্থটা দেখো, বাংলার অংশগুলিতে, এই যে ইন মধ্যে, ক্লোজ টু দা সুন্দরবন। এই যে ক্লোজ টু মানে কি নিকটে, পাশে, কোথায়, সুন্দরবন। তত দেখো সুন্দরবনের নিকটে, বাংলার অংশে, সুন্দরবনের নিকটে, বাংলার অংশে তিনি ইসলাম প্রচার করেছিলেন। দেখছো, আমরা অর্থটা একদম ক্লিয়ার হয়ে গেলাম। এরপর দেখো হি ওয়াজ ক্রেডিটেড, ক্রেডিট, ক্রেডিট থেকে ক্রেডিটেড, ক্রেডিটেড। এই দেখো হি ওয়াজ ক্রেডিটেড, বলো তো ভাইয়া এই অংশটুকু অ্যাক্টিভ না প্যাসিভ? একটু বলো দেখি, পারো কিনা দেখি, কে কে বলতে পারে, আমি একটু দেখবো কে কে বলতে পারে, বলো 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 বলো। হুম হুম, দেখো, হ্যাঁ বলো, সবাই বলতে হবে, সবাই বলতে হবে। হুম 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 হ্যাঁ, জি জি, কাছাকাছি অঞ্চল, হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, নিতে পারো, ক্লোজ টু দা সুন্দরবন, সুন্দরবনের কাছাকাছি অঞ্চল, হ্যাঁ বলা যায়, ঠিক আছে। বলতো কি হবে এটা, এই তো মাশাল্লাহ, এই যে মিলি অ্যান্সার করে দিয়েছে। এটা তো তোমার নাম কি রে ভাই, আমি তো জায়ান বিন ফয়সাল নাকি, যে স্টাইলে চাইনিজ লেটার গুলা নিয়ে নাম লিখেছো এটা তো বুঝাই যায় না। আচ্ছা, ওকে মাশাল্লাহ, হ্যাঁ তাহলে কি হবে, জি 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 জি, ওকে। ঋতু লিখেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, না রে পাগলি, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, এই বুঝছে, এটা বললা তোমরা প্যাসিভ হবে। একটু বলো তো কোন টেন্স, বলো এটা, বলো কোন টেন্স। প্যাসিভ বলছো, ঠিক আছে, ওকে ফাইন, বলো তো কোন টেন্স, দেখি কে কে বলতে পারে এটা, বলো কোন টেন্স, পারবা এটা বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বলেন কি কি বলেন, কোন টেন্স হবে? ওকে, কি লিখিছো? তোমার, আমার নাম লিতা, লিতা, এইটা আমার ছেলের নাম স্যার। আচ্ছা হইল, আচ্ছা কি হবে বলো তো, হ্যাঁ গুড, কি হবে, হ্যাঁ পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, বুঝছেন কোন টেন্স এটা, হ্যাঁ পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, বুঝতে পেরেছেন? ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি, এটা আপনারা ইয়ামিজার ওয়াজ ওয়্যার দেখলেই ওই যে একটা সাইকোলজি আপনাদের কি বলতে হবে,
কন্টিনিউয়াস বলতে হবে, কিন্তু খবরদার ভাইয়া এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা ইনডিফিনিট। ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ। যারা এটা বুঝেন না, ওই যে বেসিকের যে 4টা ক্লাস শুরুতে আছে ওই 4টা করবেন, দেখবেন 100% ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এখন দেখো, আবার দেখো ক্রেডিট। ক্রেডিট মানে কি? সুনাম, সুখ্যাতি। আবার ক্রেডিট মানে কিন্তু সুনাম সুখ্যাতিতে ভরা, পরিপূর্ণ। এবং দেখো এখানে কি মানে অ্যাজ ভার্ব হিসেবে বসছে, তাই না? ভার্ব হিসেবে। তাহলে হি ওয়াজ ক্রেডিটেড মানে কি? তিনি সুনাম সুখ্যাতিতে ভরপুর ছিলেন, মানে বা তাকে বিশেষায়িত করা হতো, তিনি খ্যাতিমান ছিলেন, এরকমটা আর কি। হ্যাঁ, ওকে, এই যে গুড, অনেকে পারছেন অনেকে পারেন নাই, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে ওকে। বা তিনি তিনি ছিলেন আখ্যায়িত, বা তিনি ছিলেন বৈশিষ্ট্যমণ্ডিত। হ্যাঁ, তিনি ছিলেন বৈশিষ্ট্যমণ্ডিত, এমন আর কি। মানে তার মধ্যে ছিল অনেক কি কি, উইথ মেনি মিরাকল। মিরাকল বুঝো, মানে অলৌকিক যাকে আমরা বলি। হ্যাঁ, অনেক অলৌকিকের দ্বারা তিনি তিনি ভরপুর ছিলেন। তার অনেক মানে অনেক অলৌকিক কাহিনীর দ্বারা তিনি কি ছিলেন? খ্যাতিমান ছিলেন বা ভরপুর ছিলেন, বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। হ্যাঁ, এরকম অর্থ আর কি। ঠিক আছে, ওকে, গুড গুড। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, অনেক অলৌকিক ঘটনাবলীর দ্বারা বা অনেক অলৌকিক বিষয়ের দ্বারা তিনি বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, বা অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলতে পারো অনেকটা। মানে তার মধ্যে অনেক এটা হচ্ছে তোমরা ওই যে গ্রামাঞ্চলেও শুনে দেখবা, বা তোমার আব্বু আম্মুর কাছে শুনে দেখবা যে অনেক পীর সাহেব যারা থাকে আগেকার জামানা, সত্যিকার অর্থে ভালো পীর, উচ্চ মাত্রা যারা ছিলেন, তাদের মধ্যে অনেক অলৌকিক কিছু ঘটনা ছিল আর কি, যেগুলা কোরআন মানে বিজ্ঞান এগুলা বিশ্বাস করে না, কিন্তু কিছুটা কিছু বিষয় আছে। এগুলো একদম মানে ভণ্ড পীর আবার না, মানে ভালো পীর যারা ছিলেন, এরকম অলৌকিক কিছু ঘটনা, অলৌকিক কিছু কাহিনী ইতিহাসে আমরা শুনতে পাই। হ্যাঁ, এটা সেই সেই বিষয়গুলি, যে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, অনেক অলৌকিক অসাধারণ ঘটনাবলী দ্বারা তার জীবনটা ভরপুর ছিল, বা তার জীবনটা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, খ্যাতিমান ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, ফর এক্সাম্পল মানে কি? উদাহরণ স্বরূপ। হ্যাঁ, উদাহরণ, এই দেখো উদাহরণ স্বরূপ। উদাহরণ স্বরূপ এই দেখো, হি কুড কাম, তিনি শান্ত করতে পারতেন। বলতো ভাই এই যে একটা শব্দ আছে সাপোজডলি, বলতো এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, দেখি বলতে পারে কিনা। আচ্ছা, বলো তো একটু। হ্যাঁ, আসিফ বিন দেলওয়ার লিখেছো অলৌকিক ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। হ্যাঁ, গুড গুড, সুন্দর লিখেছো। আচ্ছা, অলৌকিক ঘটনার জন্য পরিচিত ছিলেন। ওকে, সুন্দর সুন্দর। আচ্ছা, বলতো সাপোজডলি এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, দেখি কে কে বলতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হবে এটা? ডেফিনেটলি এটা অ্যাডভার্ব হবে। কেন 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 অ্যাডভার্ব? এই দেখো আমরা বলেছিলাম, এই দেখো অক্সিলারি ভার্ব, আর এই দেখো তোমার কি মেইন ভার্ব। আমরা ওই যে 5টা জিনিস তোমাদেরকে শিখিয়েছিলাম, যে একদম বাক্যের শুরুতে যদি কোনো কিছু বসে সেটাকে কি বলবো? অ্যাডভার্ব। একদম সবকিছু শেষ, বাক্যের শেষে কি একটা ওয়ার্ড আসছে সেটাকে কি বলবো আমরা? অ্যাডভার্ব। ভার্বের আগে বসলে অ্যাডভার্ব, ভার্বের পরে বসলে অ্যাডভার্ব, এবং অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝখানে বসলেও কি হবে? অ্যাডভার্ব, তাই না? হি কুড, তিনি পারতেন। কাম, কাম মানে হচ্ছে শান্ত করা, শান্ত করা, তিনি শান্ত করতে পারতেন। এই যে সাপোজলি, সাপোজ সাপোজ সাপোজলি, সাপোজ মানে কি? মনে করা বা ধরা। হ্যাঁ, তাহলে মনে করা হয়, তাহলে হি কুড সাপোজলি কাম, মনে করা হয় তিনি শান্ত করতে পারতেন। দেখো, ডেঞ্জারাস এনিমেলস, ডেঞ্জারাস মানে কি রে? ভয়ানক, তাই না? এই যে ভয়ানক যে প্রাণীগুলা ছিল এগুলিকে শান্ত করতে পারতেন। এন্ড মেক দেম, তাদেরকে তৈরি করতে পারতেন কি জানো? ডসাইল। ডসাইল বুঝো? ডসাইল মানে বশে আনা। হ্যাঁ, ডসাইল শব্দের অর্থ হচ্ছে বশে আনা, তোরা বশে আনতে পারতেন উনি। হ্যাঁ, বশে 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 আনতে পারতেন। আচ্ছা, একজন লিখেছ মাহমুদা চাই স্যার, আপনি যে দাগায়া পড়াইতেছেন এটার যদি পিডিএফ দিতেন তাহলে ভালো হতো। আমি তো প্রতি ক্লাসেই তো মানে এটার হচ্ছে ইয়া করা, সে পড়ানোর পরেই তো পিডিএফটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়। মাহমুদা চাই, তুমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই? তুমি তো কয়েকদিন আগের থেকেই তো যুক্ত হয়েছো, তো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। হোয়াটসঅ্যাপ এটাতে একদম এই লিখিত এই স্লাইডটাই তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই সবসময়, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তুমি ওখানে একটু অ্যাড হয়ে যাবা, যদি না বুঝো তাহলে আমাকে পার্সোনালি নক করিও, আমি তোমাকে গ্রুপের লিংক দিয়ে অ্যাড করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন অ্যাড মেক দেম ডসাইল, তাদেরকে বশে আনতে পারতেন। ওকে, আচ্ছা, এরপর দেখো কি, এই দেখো ভাইয়া, এই যে ইউজুয়াল, বলতো এই যে ইউজুয়ালি এই শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, দেখি তোমরা পারো কিনা।
বলো বলো। অ্যাটলিস্ট ডসাইল কোন প্রকারের পার্টিসিপেন্ট? বসে আনা। দেখো তাহলে মেক মেক দেম ডসাইল, বসে আনা একটা অবস্থা, বসে আনা একটা পরিস্থিতি। তুমি এটাকে কি বলবো, ভার্ব হিসেবে, এখানে তো ভার্বই বলবো আমরা। কারণ দেখো তোমার এই যে মেক, এটা এবং এটা হচ্ছে তোমার ওই যে মেক হচ্ছে পজিটিভ ভার্ব, আমরা পজিটিভ মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, তোমার 5টা শব্দ পড়িয়েছিলাম। এই দেখো সেই ক্ষেত্রে হচ্ছে মেক এটা, এরপর দেখো একটা ব্যক্তি বা বস্তু আসছে, এরপরে ভার্ব, এবং ভার্বের হচ্ছে এটা হচ্ছে বেস ফর্ম, এটা ভার্বের ফর্ম হিসেবে আসছে। বসে আনা, আয়ত্তে আনা, অধীনে নিয়ে আসা, ভার্ব। ওকে, ভার্বের বেস ফর্ম হিসেবে এখানে বসছে। ওকে, আচ্ছা এরপরে আসেন। না হ্যাঁ, বলতো তাহলে ইউজুয়ালি এটা কি হবে? ডেফিনেটলি অ্যাডভার্ব হবে, তাই না? এই দেখো ডেফিনেটলি অ্যাডভার্ব। কেমনে বুঝলাম অ্যাডভার্ব? এই দেখো এই যে অক্সিলারি ভার্ব, আর এই দেখেন মেইন ভার্ব, দেখছেন? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের, হ্যাঁ, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি থাকে, আমরা যে একটু আগে তো ওই টেকনিকটা আমরা পড়িয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা দেখো, দেখছো মানে কিছু সিস্টেম তুমি জানলে না পড়ে দেখবো যে অনেক কিছু পারা যায় আর কি। ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ। তাহলে এখন দেখো মূলত আমরা হি ইজ ডেপিক্টেড, ডেপিক্টেড বুঝো? ডেপিক্টেড শব্দের অর্থ হচ্ছে মানে খোদাই করা, বা ওই যে অনেক সময় আমরা করি না, আমি কিছু থাকলে দেখাইতাম আর কি, মানে ওই যে সুন্দর করে আঁকা কি করে খোদাই করে, তোমরা ওই যে তোমাদের দেখবা অনেক সময় তোমাদের রুমের মধ্যে, তোমাদের বাসায় সুন্দর করে করে অনেক কিছু থাকে না, খোদাই করা থাকে, মুদ্রিত করা থাকে, এটাকে বলা হয় ডেপিক্টেড। হ্যাঁ, তাহলে এই দেখো ইউজুয়ালি শব্দের অর্থ হচ্ছে সচরাচর। হ্যাঁ, সচরাচর, এই দেখো সচরাচর। ডেপিক্টেড মানে হচ্ছে তোমার খোদাই করে রাখা, খোদাই করে রাখা। এই দেখো তাহলে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, তথা সচরাচর তাকে খোদাই করে রাখা হয়। দেখছো ইজ প্লাস ভি3, তার মানে বাক্যটা কি? প্যাসিভ, তাই না? মানে সে তো আর রাখে না, তাই না? সে তো আর রাখে না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করে, তাহলে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড। দেখো বা এই বাক্যটাও কি প্যাসিভ হয়েছে, তাই না? প্যাসিভের কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, সচরাচর তাকে খোদাই করে রাখা হয়। কোথায়? এই দেখো ইন পার্ট, পার্টের ইয়াতে একটা, আর হচ্ছে স্ক্রোল পেইন্টিং। দেখছো স্ক্রোল পেইন্টিং, দুইটা জিনিস, এই দুইটা আমি একটু একটু ব্যাখ্যা করে দিচ্ছি, তো তোমাদের জন্য বুঝতে সহজ হবে। মানে দেখবা তোমাদের বাড়িতে অনেক সময় পাটের জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বানিয়ে মা বোনেরা এটা রাখে, আমাদের এলাকায় শিকা বলে আর কি। এটা শিকার মাধ্যমে বিভিন্ন সুন্দর ডিজাইন করে করে এরকমটা ওর ভিতরে, ছোটবেলায় এখন কম কমে গেছে, ছোটবেলায় দেখতাম যে আম্মু এটার মধ্যে তরকারি রেখে দিত বা কিছু একটা রেখে দিত, এরকম ছিল। আবার পাট দিয়ে মনে করো যে অনেক সময় অনেকে কিছু ওই কি বলে, তো কি বলবো তোমাকে, বিভিন্ন জিনিসপত্র দিয়ে বানাই রাখতেন, হ্যাঁ, পাটের পাট দিয়ে এটা এটা করতেন। এটা এটা একটা। আর স্ক্রোল পেইন্টিং, স্ক্রোল পেইন্টিং হচ্ছে এটা তোমার কি বলবো, মানে মানে এটাও এক প্রকার পেইন্টিং এর মতো। পেইন্টিং মানে তো বুঝো তোমরা, আসলে না কিছু ইংরেজি শব্দ আছে যার বাংলা না বলা যায় না, মানে বুঝি আমরা যে এই জিনিসটা এটা। স্ক্রোল পেইন্টিং মানে হচ্ছে এমন সুন্দর করে সাধারণ কিছু পেইন্ট করা, এবং এটা হচ্ছে কেমন অনেকটা আমরা ওই যে একটু ইয়ার মতো আর কি, মানে কি বলবো তোমাদের, আমি এখানে দেখাইতে পারতেছি না, আমি একটু এখানে কিছু ওরকম থাকতে পারে সরাসরি আমি তোমাদের দেখাইতাম আর কি। আচ্ছা তোমরা ধরো বুঝে নাও যে এটা এক ধরনের পেইন্টিং আর কি, যার মধ্যে আমরা মানে একে একে রাখি, ওটা মানুষকে অনেক সময় খুঁজে এরকম খুলে 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 মানুষ দেখায়। যেমন ধরো তোমরা তোমরা মেয়েরা যদি বলি, অনেক সময় তোমরা দেখবে কাপড়ের নকশা করে একটা পাখি আঁকো, একটা ফুল আঁকো, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ইসের ছবি আঁকো, একে সুন্দর করে রাখো। এটা তখন দেখা যাচ্ছে তোমার কেউ যদি তোমার বাড়িতে বেড়াইতে আসে, তখন তোমার আম্মু দেখায়, ভাবি দেখেন আমার মেয়েটা কত সুন্দর করে, দেখেন এই যে এইটা বানিয়েছে, এই দেখেন এইটা বানিয়েছে, এই দেখেন এইটা বানিয়েছে। এগুলাকে ওয়ান কাইন্ড অফ স্ক্রোল পেইন্টিং রিলেটেড বলতে পারো আর কি, বিভিন্ন এরকম আর কি বিষয়, বুঝছো? অনেকটা অ্যালবামের মতো। জি 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 জি, হ্যাঁ, এই যে শোপিস লেখনো লিখেছো, শোপিস আঁকা ঝোঁকা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে তোমরা বুঝছো কিনা এই জিনিসটা আমাকে বলো তোমরা কি তাহলে। তার মানে দেখো এই যে পার্ট দিয়ে বা স্ক্রোল পেইন্টিং দিয়ে এই আঁকা ঝোঁকা আর কি, শোপিস জাতীয়, বা তোমরা ওই যে একটা অ্যালবামের মতো ছবি টবি এঁকে রাখে, এই জিনিসগুলাকে মূলত বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড, সচরাচর বা সাধারণত তাকে খোদাই করে রাখা হয়। হ্যাঁ, তাকে, সে তো রাখে না, তাকে রাখা হয়, যেহেতু বাক্যটা প্যাসিভ,
কোথায়? ইন পার্টস অর স্ক্রোল পেইন্টিং, তথা পার্টের ইয়ার মধ্যে অথবা স্ক্রোল পেইন্টিং এর মাধ্যমে তাকে রাখা হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে 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 ওকে, ওকে। আচ্ছা, এরপর আসো, দেখো কি আসছে, এই দেখো রাইডিং। রাইড বুঝো, রাইডিং মানে কি? আরোহণ করা, চড়া। রাইড থেকে রাইডিং, চড়ে আরোহণ করে আছে। কোথায়? দেখো ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার। এই দেখো ফায়ার্স, ফায়ার্স লুকিং তো বুঝো। তোমাদের কাছে যদি মূল বইটা থেকে থাকে, তাহলে দেখো, তাহলে আরো তুমি ক্লিয়ার হবে যে উনি একটা বাঘের উপরে, মানে একটা বাঘের উপরে, ভয়ঙ্কর একটা বাঘের উপরে উনি বসে আছে, এক হাতে সাপ নিয়ে। এই জিনিসটাকে এখানে মূলত বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, ফায়ার্স লুকিং মানে ভয়ঙ্কর চেহারার। হ্যাঁ, ফায়ার্স, ফায়ার, হ্যাঁ, ভয়ঙ্কর চেহারার। এ দেখো বেঙ্গল টাইগার, বাংলা বাঘ, বাংলার বাঘ, ভয়ঙ্কর চেহারার বাংলার বাঘের উপরে আরোহণ করে উনি আছে। স্নেক, একটা সাপ, ইন হিজ হ্যান্ড, তার হাতে, এক হাতে হচ্ছে একটা সাপ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, সাপ রয়েছে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এরপর দেখো, বাট কিন্তু নো অ্যাপারেন্ট ডেঞ্জার। অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্টত। হ্যাঁ, স্পষ্ট, স্পষ্টত ডেঞ্জার, কোনো স্পষ্টত কোনো ভয়ের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। সে একটা বাঘের উপরে একাধে সাপ নিয়ে বসে আছে, কিন্তু তার মধ্যে কোনো ভয় ভীতি বলতে কোনো কিছু নাই। এই জিনিসটাকে বোঝানো হচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো, না রাইট বানান ওইটা নেই, যে RIDE, বুঝছো? এই যে রাইট, এটা হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো অ্যাকর্ডিং টু মানে কি? কিছু, দেখো সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, কিছু গল্প আমরা শুনতে পাই কি? হি অলসো ফট, তিনি যুদ্ধ করেছিলেন। ফাইট মানে যুদ্ধ করা, ফাইটের ফার্স্ট টেন্স ফট। হ্যাঁ, হি ফট, যুদ্ধ করেছিলেন। এই দেখো ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন। কোথায়? এই দেখো হু, যেটা থ্রেট, এই যে থ্রেট মানে কি? হুমকি দেওয়া, থ্রেট, হুমকি দিত, হুমকি দেওয়া, হুমকি দিত কাদেরকে? এই দেখো দ্য পিপল অফ দ্য আপার রিজিয়ন মানে হচ্ছে এলাকা, ওই এলাকার জনগণকে হুমকি দিত। দেখো ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিকস মানে ওই খাল, নদী নালা বলতে পারো আর কি, খাল বিল, নদী নালা একসাথে লিখতে পারো। হ্যাঁ, নদী নালার ওই সমস্ত এলাকাগুলিতে তাদেরকে যে হুমকি দিত, ওই জায়গাটা উনি এটা আর কি, মানে হি অলসো ফট ক্রোকোডাইল, তিনি কুমিরকে কি বলতেন, তোমার কি বলে, কুমিরের সাথে যুদ্ধ করতেন। যে হু থ্রেটেন দ্য পিপল অফ আ রিজিয়ন, যেটা একটা এলাকার মানুষকে হুমকি দিত। হ্যাঁ, ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিকস, নদী নালা বলতে এখানে তো ওই যে সমুদ্র বা ওই অঞ্চলের নিচু ওই এলাকাগুলিকে মূলত বোঝানো হচ্ছে, যে এলাকা এগুলাতে তিনি ইয়া করতেন আর কি। আচ্ছা, ইনডিড মানে হচ্ছে প্রকৃত পক্ষে। ইনডিড শব্দের অর্থ হচ্ছে প্রকৃত পক্ষে। দেখো প্রকৃত পক্ষে, দেখো আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল। এই দেখো কাইন্ড অফ মানে কি? প্রকার। হ্যাঁ, কাইন্ড অফ শব্দের অর্থ হচ্ছে প্রকার। ওয়াটারি জঙ্গল, ওয়াটারি মানে হচ্ছে তোমার কি, মানে তোমার কি বলবো, জলময় বলতে পারি। হ্যাঁ, জলময়, হ্যাঁ, বা পানিময়, তোমরা জলযুক্ত যে জঙ্গল। দেখো বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের পাশে। হ্যাঁ, বর্ডার মানে তো বুঝো, বর্ডার মানে পাশে, পার্শ্ববর্তী, বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী যে এলাকা ছিল ওই এলাকার। হ্যাঁ, তাহলে বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী জলময় এক প্রকার জঙ্গলের ওই জায়গাটাতে। হ্যাঁ, তাহলে আমরা এটা মোটামুটি একটু বুঝতে পারলাম ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা এখন একসাথে পুরাটা আমরা একসাথে অর্থ করে ফেলি, তাহলে আমাদের অর্থটা বুঝতে আরো সহজ হবে ইনশাআল্লাহ। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, হ্যাঁ, কিছু লোককাহিনী এবং পৌরাণিক কাহিনী অনুসারে গাজীপীর ওয়াজ আ মুসলিম সেন্ট, গাজীপীর ছিলেন একজন মুসলিম দরবেশ। হু ইজ সেইড টু, যার ব্যাপারে বলা হয় হ্যাভ স্প্রেড ইসলাম, তিনি ইসলাম প্রচার করেছিলেন ইন দ্য পার্টস অফ বেঙ্গল, হ্যাঁ, ক্লোজ টু দ্য সুন্দরবনের নিকটে বাংলার অংশে উনি ইসলাম প্রচার করেছিলেন। দেখো হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, অনেক অলৌকিক ঘটনাবলীর দ্বারা তিনি বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, বা তার জীবনে অনেক অলৌকিক ঘটনাবলী ছিল। এবার দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যেমন কি হি কুড সাপোজলি কাম,
যেমন তিনি শান্ত করতে পারতেন ডেঞ্জারাস অ্যানিমেলস, তথা হচ্ছে ভয়ানক যে প্রাণীগুলি আছে এদেরকে শান্ত করতে পারতেন, অ্যান্ড মেক দেম ডসাইল, এবং তাদেরকে বশে আনতে পারতেন, আয়ত্তে আনতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, সাধারণত তাকে খোদাই করে রাখা হয় ইন পার্কস অর স্ক্রল পেইন্টিং, এই জায়গাগুলির মধ্যে আর কি, রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, হ্যাঁ, যেটা তিনি হচ্ছে একটা বাংলার বাঘের মানে ভয়ঙ্কর চেহারার একটা বাঘের উপরে উনি আরোহণ করে আছেন, আ স্নেক ইন হিজ হ্যান্ড, একটা সাপ হচ্ছে তার হাতে, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু স্পষ্টত কোনো ভয় দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে হি অলসো ফট, তিনি যুদ্ধও করেছিলেন ক্রোকোডাইল, ক্রোকোডাইল কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন, হু থ্রেটেন দ্য পিপল অফ আ রিজিয়ন, এটা একটা এলাকার মানুষকে হুমকি দিত, হ্যাঁ, অফ ক্যানালস এন্ড ক্রিস, নদী নালা অঞ্চলের একটা এলাকার মানুষকে, তো ওই অঞ্চলের মানুষদেরকে আর কি। ইনডিড, প্রকৃতপক্ষে আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী জলময় একটা জঙ্গল এলাকা। ওকে, আমরা আশা করছি বুঝতে পেরেছো। আমাকে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু তোমরা এই এই অংশটুকু কি বুঝতে পেরেছো, না কার কি অবস্থা একটু বলো। বলো, আমরা কি পুরা বঙ্গানুবাদটাকে ক্লিয়ার হয়েছি? একটু দেখো তো অর্থটা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, হ্যাঁ, ওকে, গুড, আলহামদুলিল্লাহ। আসো, তবে আসলে একটা জিনিস কি, তুমি যখন মানে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলি বুঝবা, বা এই অর্থ উঠানোর সিস্টেমেটিক ওয়েটাও যখন বুঝে যাবা, তখন দেখবা যে তুমি মানে ফুল একদম ক্লিয়ার অর্থটা ওভাবে করে উঠাতে না পারলেও এইটুকুর মধ্যে কি বলা হচ্ছে তা তুমি স্পষ্টত ধরতে পারবা, এটা একটা বড় ফ্যাক্ট। আচ্ছা দেখো, এরপরে বিকজ অফ, আমরা জানি বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে। হ্যাঁ, বিকজ অফ, কারণে, হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, এই দেখো অ্যালার্ট মানে আমরা জানি সতর্ক, তাই না, সতর্ক, আর দেখো আর ভিজিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে সজাগ। হ্যাঁ, সজাগ, আর প্রেজেন্স মানে তো উপস্থিতি, অর্থাৎ তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে, হ্যাঁ, উপস্থিতির কারণে অল প্রেডাটরি এনিমেলস, এই দেখো প্রেডাটরি এনিমেলস, হ্যাঁ, আর সেইড টু, এই দেখেন, হ্যাঁ, অল প্রেডাটরি এনিমেলস। হ্যাঁ, জি স্যার, আমি ক্লাসে পিডিএফ পিডিএফ তো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই রে, পিডিএফ সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই, ঠিক আছে। আচ্ছা দেখো দেখো একটু, দেখো তাইলে আমরা অল প্রেডাটরি এনিমেলস, প্রেডাটরি মানে কি শিকারী, তাই না, শিকারী, শিকারী যে প্রাণীগুলি আছে। আচ্ছা দেখো, অল প্রেডাটরি এনিমেল, সমস্ত শিকারী প্রাণীগুলি, ওয়ার সেইড টু মানে কি, বলা হয় যে হ্যাভ বিন কিপড, তিনি রাখতেন, এই দেখো উইদিন বাউন্ডস, উইদিন মানে কি মধ্যে, আর বাউন্ডস মানে কি সীমানা, তিনি একটা সীমানার মধ্যে রাখতেন, বলা হয় এটা, হ্যাঁ, বলা হয় এটা যে তিনি একটা সীমানার মধ্যে রাখতেন, হ্যাঁ, নির্দিষ্ট একটা সীমানার মধ্যে তিনি রাখতে সক্ষম হয়েছিলেন। এরপরে ইট ওয়াজ অলসো বিলিভড, এটা আরো বিশ্বাস করা হয়, দেখছো, অলসো ওয়াজ বিলিভ, বিশ্বাস করা হয়, হ্যাঁ, ওয়াজ বিলিভ, এটা আরো বিশ্বাস করা হয়, দ্যাট যে হি এনাবল, এনাবল মানে কি সাহায্য করা, তাই না, এনাবল শব্দের অর্থ হচ্ছে তোমার সাহায্য করা। দেখো অ্যাবল, অ্যাবল মানে হচ্ছে সক্ষম, আনঅ্যাবল মানে কি অক্ষম, ডিসঅ্যাবল মানে অক্ষম, আর অ্যানাবল মানে হচ্ছে সাহায্য করা। হি অ্যানাবল, তিনি সাহায্য করেছিলেন, এই দেখো ভিলেজার্স মানে কি গ্রামবাসীদেরকে তিনি সাহায্য করেছিলেন, টু লিভ বসবাস করতে, ক্লোজ টু, এই দেখো ফরেস্ট, হ্যাঁ, মানে কি বনের বনের ফরেস্ট এন্ড জঙ্গল, তথা বন জঙ্গলের কাছে বসবাস করতে তিনি সাহায্য করেছিলেন। এন্ড কাল্টিভেট, কাল্টিভেট মানে হচ্ছে চাষাবাদ করা, হ্যাঁ, চাষাবাদ করা, হ্যাঁ, চাষাবাদ করতে, হ্যাঁ, দেয়ার ল্যান্ড, তাদের ভূমিকে চাষাবাদ করতে তিনি সহযোগিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আসেন আসেন আসেন,
জি জি, আচ্ছা এরপর দেখেন কি আসছে, কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলশ্রুতিতে, ফলশ্রুতি, উফ, ঝামেলা করে কেন, ফলশ্রুতিতে দেখো পিপল অফ দিস, দিস মানে কি এই সকল, তাই না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন পিপল অফ দিস রিজিয়ন, রিজিয়ন মানে কি এলাকা, এই এলাকার মানুষকে দেখো উড প্রে, প্রে প্রার্থনা করতো, টু হিম তার কাছে কি, দেখো ফর প্রোটেকশন, প্রোটেকশন মানে কি রে, রক্ষা, তাই না, প্রোটেক্ট, প্রোটেক্ট করা, রক্ষা করা, রক্ষার, রক্ষার জন্য তার কাছে প্রার্থনা করতো, মানে এটা সরাসরি শাব্দিক অর্থ এরকম, কিন্তু মূলত হচ্ছে যে তার কাছে যেত, তার সহযোগিতা চাইতো, এরকমটা আর কি, তাছাড়া কোনো ব্যক্তির কাছে তো আর মানে সাহায্য চাওয়া যায় না, তাই না, সেটা তো শিরকি হয়ে যায় আমাদের ধর্মীয় মত অনুযায়ী। এবার দেখো দ্য স্টোরি অফ গাজীপীর, এই দেখো দ্য স্টোরি অফ গাজীপীর, গাজীপীরের যে ইতিহাস দেখো হ্যাজ বিন প্রেজার্ভ, প্রেজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, সংরক্ষণ, এই যে সংরক্ষণ করা, গাজীপীরের এটা সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে কোথায়, ইন ফোক লিটারেচার মানে কি লোক সাহিত্য যেটা, অ্যাজ ওয়েল অ্যাজ এবং আর্ট, দেখো এটা হচ্ছে কি লোক সাহিত্য, লোক সাহিত্য, ওকে লোক সাহিত্য, আচ্ছা এরপরে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এবং আর্ট, আর্ট মানে কি শিল্পে, আর শিল্পে এটা রাখা হয়েছে, এন্ড হ্যাজ বিন পারফর্মড, পারফর্ম মানে কি রে সম্পাদন করা, তাই না, সম্পাদন করা, ওকে সম্পাদন করা হয়, সম্পাদন করা কোথায়, দেখো ইন্ডিজেনাস থিয়েটার, ইন্ডিজেনাস মানে হচ্ছে তোমার কি দেশীয়, দেশীয়, থিয়েটার মানে কি, থিয়েটার মানে কি বলবো, হ্যাঁ থিয়েটার তো থিয়েটারই বলে, ওই তোমার কি বলো নাট্যশালা বলতে পারো আর কি, যে এই দেশীয় যে থিয়েটার আছে, দেশীয় থিয়েটারে এটা পারফর্ম করা হয় আর কি, এটা আগে এক সময় হইতো, এখন এখন এটা এটা এত বেশি মানে ওইভাবে করিয়া হয় না আর কি, বুঝছো, এত বেশি বলা হয় না। আচ্ছা এরপর দেখো ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে হচ্ছে তোমার মূলত, তাই না, এই দেখো মূলত দেখো সাম গাজীর পাত, এই যে পাট স্ক্রোল, স্ক্রোল, এই যে একটু আগে তো আমরা পড়লাম স্পাট স্ক্রোল মানে কি বুঝেছো, ওই যে পেইন্টিং জাতীয় ওটা, হ্যাঁ, আর পার্ট এটা হচ্ছে একটা অংশ, হ্যাঁ দেখো অফ, এই যে দা কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম, দেখছো গতকালকে তোমাদের এর আগে বারবার এটা শেখানো হচ্ছে, দেখো দা কালেকশন অফ দা ব্রিটিশ মিউজিয়াম, কালেকশন মানে কি সংগ্রহ, তাই না, কালেকশন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি সংগ্রহ, ব্রিটিশ, দেখো ব্রিটিশ জাদুঘরের সংগ্রহের একটা অংশ হিসেবেও এটা রাখা হয়েছে আর কি, ওকে তাহলে আমরা দেখো অর্থটা, শাব্দিক অর্থগুলো ক্লিয়ার হইলাম, এখন একত্রে একসাথে মিলাই একটু অর্থটা আমরা পড়ে ফেলি। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে অল প্রেডাটরি অ্যানিমেলস, হ্যাঁ তোমার যে সমস্ত শিকারী প্রাণীগুলি ওয়ার সেড টু বলা হয় যে হ্যাভ বিন কিপড উইদিন বাউন্ডস, একটা সীমানার মধ্যে তিনি রাখতে পারতেন, তথা এই সমস্ত প্রাণীদেরকে তিনি একটা গণ্ডির মধ্যে, তার একটা আয়ত্তের মধ্যে তিনি রাখতে পারতেন, এই সক্ষমতা, এই ক্ষমতা, এই জায়গাগুলা তার ছিল। এটা ইট ওয়াজ অলসো বিলিভ, এটাও বিশ্বাস করা হয় যে এই এনাবল তিনি সাহায্য করেছিলেন ভিলেজার্স টু লিভ, গ্রামবাসীদেরকে বসবাস করতে, ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গল, হ্যাঁ তোমার হচ্ছে তোমার হচ্ছে বন এবং জঙ্গলের নিকটে বসবাস করতে উনি সহযোগিতা করেছিলেন, এন্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের ভূমিকে চাষাবাদ করতেও তিনি সাহায্য করেছিলেন, যেহেতু ওই যে প্রাণীগুলাকে তিনি আয়ত্তে আনতে পারতেন, মানে বসে আনতে পারতেন, তার একটা সীমানার মধ্যে আনতে পারতেন, এর জন্য তার কথা শুনতো প্রাণীদের, এরকম কিছু কথা আর কি। আচ্ছা কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে পিপল অফ দিস রিজিয়ন, এই এলাকার মানুষগুলি উড প্রে টু হিম ফর প্রোটেকশন, রক্ষার জন্য তার কাছে প্রার্থনা করত, এটা শাব্দিক অর্থ, তথা তার কাছে গিয়ে সহযোগিতা চাইতো যে আপনি আমাদেরকে এই এলাকা থেকে এটা ওটা, মানে ওইটা যা ওই যে সেরেকির মতো তুমি আমাদের রক্ষা করতে, এটা ওটা এই সেই এরকম কথা আবার ভুলভাল বুঝিও না আর কি, হ্যাঁ। দ্য স্টোরি অফ গাজীপীর, গাজীপীরের যে গল্পটা হ্যাজ বিন প্রেজার্ভ, এটা সংরক্ষিত, সংরক্ষণ করে রাখা হয়েছে, হ্যাঁ সংরক্ষণ করে রাখা হয়েছে কোথায়, ইন ফোক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, তথা লোকসাহিত্যে এবং শিল্পে এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, and has been performed, এবং এটা সম্পাদন করা হয় ইন ইন্ডিজেনাস থিয়েটার, আমাদের দেশীয় যে নাট্যশালা আছে, নাটকের যে জায়গাগুলো,
এই জায়গাগুলিতে অনেক জায়গায় এরকম অভিনয় করে দেখানো হয়, পারফর্ম করে দেখানো হয়। আগে এটা হইতো, এখন এত বেশি হয় না। ইনফ্যাক্ট মূলত সাম, দেখো সাম গাজীর পাত স্ক্রল, হ্যাঁ, গাজীর কিছু যে পার্ট স্ক্রল গুলি, এই স্ক্রল তো বুঝছো, ওই পেন্টিং, ওই নকশা আঁকা, ওকে এই শোপিস, এইগুলা আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ জাদুঘরের সংগ্রহশালার একটা অংশ হয়েছে, তথা ওই জায়গাটিতে এটা সংগ্রহ করে রাখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমাকে একটু বলো তো, তোমরা কি এই প্যাসেজটা কে কতটুকু বুঝতে পেরেছো, বলো। একটু বলো। আমরা তাহলে এই অংশটুকু কি একদম ক্লিয়ার? অংশটুকু কি আমরা একদম ক্লিয়ার হয়েছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। চলেন তাহলে এই জায়গাটিতে আমাদের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলি আমরা একটু দেখার চেষ্টা করি। জি, ইনশাআল্লাহ। ওকে, দেখো দ্য ওয়ার্ড, এই যে ডসাইল, ডসাইল মানে আমরা কি পড়ছিলাম যেন, বসে আনা, তাই না? বসে আনা বা আয়ত্তে আনা। ওকে, আচ্ছা, বসে আনা বা মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স কি, এই দেখো ওয়াইল্ড, ওয়াইল্ড মানে আমরা জানি কি বন্য, তাই না? আচ্ছা, ফায়ার্স, ফায়ার্স মানে হচ্ছে তোমার কি ভয়ঙ্কর, তাই না? এই যে ভয়ঙ্কর। এবং অবিডিয়েন্ট, অবিডিয়েন্ট মানে কি তোমার অনুগত, তাই না? এই দেখো অনুগত। স্ট্রং মানে কি শক্তিশালী। আচ্ছা, এখন তুমি দেখো তাহলে কোনটা অর্থ তুমি নিবা। হ্যাঁ, বসে আনা, আয়ত্তে আনা, তথা এই যে অবিডিয়েন্ট, তাই না? অনুগত। ওকে, আচ্ছা, এরপরে আসেন হয়ার, হয়ার কোথায়, এই দেখো হয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার কি কোথায়, হ্যাঁ। দা গাজী পীর সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যে উনি ইসলামটা কোথায় প্রচার করেছিলেন? নর্থ বেঙ্গলে প্রচার করেছিলেন, হ্যাঁ, নাকি উনি এই যে সুন্দরবনের একটা পাশে, তাই না? চিটাগং এ? নো। ঢাকা সিটি? নো, নো, সুন্দরবনের একটা অঞ্চলে। আচ্ছা, ওকে। এবার দেখো দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিজিল্যান্ট, এই দ্য ভিজিল্যান্ট শব্দটা আমরা কি পড়েছি? হ্যাঁ, সজাগ, তাই না? সজাগ দৃষ্টি, ভিজিল্যান্ট প্রেজেন্স পড়েছিলাম। দ্য কেয়ারলেস, কেয়ার কি লেস মানে কি অসতর্ক? নো। এই দেখো ওয়াচফুল, ওয়াচফুল মানে বুঝো, ওয়াচফুল মানে হচ্ছে একদম সজাগ, হ্যাঁ, 100 সজাগ থাকে। স্লিপি, স্লিপি মানে হচ্ছে তোমার কি বলতো, এই দেখো ঘুমন্ত, তাই না? ইগনোরেন্ট, ইগনোর মানে কি, মানে তোমার ইগনোর করা, অনীহা করা, এরকম। তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে এই যে এটা, তাই না? ওকে, আচ্ছা, এরপর আসেন, দেখেন তারপরে কি আসছে। দেখো দ্য ফ্রেজ এটা উইদিন বাউন্ডস, উইদিন বাউন্ডস একটা যে ফ্রেজ শব্দ বলছে, এটা দ্বারা আসলে কি বোঝায়? হ্যাঁ, সীমানার মধ্যে আমরা শাব্দিক অর্থ বলি, তার মানে কি আয়ত্তে আনা, বসে আনা, নিজের অধীনে নিয়ে আসা, এরকম জিনিসটাকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে এখন দেখো আউট অফ, আউট অফ মানে কি বাহির, তাই না? তাহলে আউট অফ কন্ট্রোল তথা কন্ট্রোলের বাহিরে নয়, দেখো আন্ডার কন্ট্রোল তথা কন্ট্রোলের কি অধীনে, তাই না? মুভিং ফাস্ট, দ্রুত এগিয়ে যাওয়া। ভেরি হাংরি, খুব ক্ষুধার্ত, তাহলে কি হবে? আন্ডার কন্ট্রোল, তাই না? যে অধীনে। ওকে, এই যে আন্ডার কন্ট্রোল, মাশাআল্লাহ, জি জি জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসেন, দেখো এই যে ইন স্ক্রল পেইন্টিংস, হ্যাঁ, গাজীপুর ইজ সিন, গাজীপুরকে দেখা যায় কি রাইডিং, তিনি আরোহণ করে আছেন কোথায়? লার্জ হর্স, হ্যাঁ, মানে বড় একটা ঘোড়ার উপরে, ওয়াইল্ড ক্যামেল একটা বড় বন্য উটের উপরে, নাকি বেঙ্গল টাইগার, হ্যাঁ, কোনটা? বেঙ্গল টাইগারের উপরে। গ্রেট লায়ন সিংহের উপরে? নো, অ্যান্সার হচ্ছে আমাদের এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মোটামুটি এই প্যাসেজটি আমরা পড়ে ফেললাম, এখান থেকে 5টি প্রশ্ন করা হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখো অল ওভার ফার্স্ট টু লাস্ট যে আমরা প্যাসেজটা ক্লিয়ার করে ফেললাম। আমরা আজকে 10ম নাম্বার প্যাসেজটা শেষ করে ফেললাম, আর মাত্র 4টা প্যাসেজ আমাদের আছে। আমি আগামী কালকের ক্লাসেই 4টা প্যাসেজে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ইনশাল্লাহ আগামী কালকের ক্লাসেই আমরা 4টা প্যাসেজ ক্লিয়ার করে ফেললে ফার্স্ট প্যাসেজের সব আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এবং আশা করি এগুলার ভিতর থেকেই তোমাদের একদম 100% বললেও ভুল হবে না, বোর্ড পরীক্ষা এগুলার ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল রাত 9টার ক্লাসে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে জাস্ট আমি একটু বাহিরে একটু ব্যস্ততা আছে, এজন্য আর কি আমি দেখা যাচ্ছে ক্লাসটি এই বিকাল 5টায় নিয়ে নিলাম, তোমার যাতে ক্লাসটা যেন কোনোভাবে মিস না হয়, এজন্যই হচ্ছে এই টাইমে ক্লাসটা নিয়ে নিলাম। গতকালকে তো ঘোষণা দেওয়া হয়েছিল। ওকে, তোমরা যারা ক্লাসে ছিলা তারা হয়তো শুনেছিল। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তোমরা অনেক অনেক শিক্ষার্থী বিকালবেলা তাও তোমরা হচ্ছে ক্লাস করলে, এই জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। তাহলে আগামীকাল রাত 9টার ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ক্লাস তো অবশ্যই রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে। ঠিক আছে।